গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ইতিহাস লেখার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদান কিভাবে সাহায্য করে বা প্রত্নতাত্ত্বিক উপাদান দিয়ে কিভাবে ইতিহাস লেখা হয়। আজকে আমরা আলোচনা করব যে এই প্রত্নতাত্ত্বিক উপাদানের পাশাপাশি সাহিত্যিক উপাদান থেকে কিভাবে ভারতবর্ষের ইতিহাস রচিত হয়েছে বা কিভাবে ইতিহাস লেখা হয়। তবে প্রসঙ্গত উল্লেখ্য একটা বিষয় সম্পর্কে এখানে বলে রাখা প্রয়োজন যে ভারতবর্ষের ইতিহাসে, প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে যে সাহিত্যিক উপাদানের সংখ্যা কিন্তু খুবই কম, এবং দেখা যাচ্ছে এই সাহিত্যিক উপাদানগুলির ওপর সরাসরি নির্ভর করে কিন্তু যদিও ইতিহাস লেখাটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। কেননা আমরা দেখেছি বা আমরা দেখব যে সাহিত্যিক উপাদান কোনো একটি কবি বা সাহিত্যিকের লেখা, এবং সে হচ্ছে মানুষ, এবং গুরুত্বপূর্ণভাবে সেই যুগে বিভিন্ন রাজাদের সভাকবি তারা কিন্তু থাকতেন। সুতরাং তাদের লেখাতে যে রাজাদের গুণগান নাম কীর্তন যে থাকবে না, এটা কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে বলা যায় না। সুতরাং দেখা যাচ্ছে যে এগুলির ওপর খুব একটা নির্ভর করা যথোপযোগ্য হবে না। কিন্তু তা সত্ত্বেও প্রাচীন ভারতবর্ষে যে সমস্ত সাহিত্যিক উপাদান পাওয়া গেছে তাদের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ, সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ইতিহাস রচনা হয়ে থাকে। সেগুলি আমরা আজকে গুরুত্বপূর্ণভাবে দেখাবো। তাহলে সাহিত্যিক উপাদানকে আমরা বলছি ইংরেজিতে লিটারারি সোর্সেস, এবং এই সাহিত্যিক উপাদানকেও কয়েকটি ভাগে কিন্তু ভাগ করা যায়। এগুলো কি কি না, দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য। এই যে দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য, এছাড়াও কি না বৈদেশিক পর্যটকদের বিবরণী, অর্থাৎ যে সমস্ত বিদেশি বিভিন্ন কবি সাহিত্যিক ভারতবর্ষে এসেছিলেন, এসে তারা ভারতবর্ষে থেকেছেন, খেয়েছেন, এবং তারা বিভিন্ন বইপত্র লিখে গেছেন, সেই তাদের যে লেখালেখি গ্রন্থগুলোকে আমরা বলবো বৈদেশিক সাহিত্য বা বৈদেশিক পর্যটকদের বিবরণী। এছাড়াও বিভিন্ন নাবিক, বিভিন্ন ব্যবসায়ী তারা কিন্তু ভারতবর্ষে এসেছিলেন প্রাচীন যুগে, তাদের যে লেখা গ্রন্থ, তাদের যে লেখা দলিল দস্তাবেজ, সেগুলোকে আমরা বলবো পর্যটকদের বিবরণী বা বৈদেশিক পর্যটকদের বিবরণী। তাহলে আমরা দেখবো যে এখন যে দেশীয় সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় কি কি না, দেশীয় সাহিত্য মানে আমাদের ভারতবর্ষের যে সমস্ত সাহিত্য রচিত হয়েছিল প্রাচীন যুগে সেইগুলোকেই আমরা বলা হচ্ছে। এবং আমরা দেখব যে দেশীয় সাহিত্যকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় কি কি না, প্রথমে আমরা দেখব ধর্মশাস্ত্র, এবং ধর্মশাস্ত্রের ছাড়াও ধর্ম নিরপেক্ষ শাস্ত্র, ধর্মশাস্ত্র ছাড়া যে বিষয়গুলি আছে সেগুলোকে আমরা বলবো ধর্ম নিরপেক্ষ শাস্ত্র। এছাড়া আমরা বলবো বিভিন্ন জীবন চরিত, সেই যুগে বিভিন্ন জীবন চরিত লেখা হয়েছিল, মানুষের জীবনকে নিয়ে, রাজাদের জীবনকে নিয়ে বিভিন্ন জীবন চরিত লেখা হয়েছিল, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব বিভিন্ন আঞ্চলিক সাহিত্যগুলিকে নিয়ে। তাহলে এই বিষয়গুলিকে নিয়ে আমরা একটু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার চেষ্টা করব। তাহলে আমরা যদি দেখি যে ধর্মশাস্ত্র মানে অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধর্মীয়, অর্থাৎ বৈদিক ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এই সমস্ত ধর্মীয় গ্রন্থ যেখানে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব। এবং তার মধ্যে উল্লেখযোগ্য হবে প্রথম লেখা গ্রন্থের নাম হচ্ছে বা সাহিত্যিক উপাদানের নাম হচ্ছে বৈদিক সাহিত্য বা ঋগ্বেদ। এবং ঋগ্বেদ ছাড়াও সামবেদ, যজু, অথর্ব, অর্থাৎ এই চতুর্বেদ কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রথম দিকের বৈদিক যুগের ধর্মীয় যে গ্রন্থ। এবং এরও পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে রামায়ণ বা মহাভারত কিন্তু এখানে ধর্মীয় গ্রন্থ হিসেবে, ইতিহাসের উপাদান হিসেবে কাজ করে থাকে। এছাড়া আমরা দেখবো পুরাণ 18টি পুরাণ আছে। মৎস্য পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ ইত্যাদি মোট 18টি পুরাণ আছে। এবং সেখান থেকে প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন রাজাদের কাহিনী, প্রাচীন ভারতবর্ষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন খবরাখবর কিন্তু তথ্য, এখান থেকে সমৃদ্ধ তথ্য আমরা কিন্তু এখানে পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন পুঁথিমালা, অর্থাৎ বিভিন্ন কবির, বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদের যে পুঁথি, আমরা জানি যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি কিন্তু নেপালের রাজদরবার থেকে বাংলা সাহিত্যের সর্বপ্রথম সাহিত্যিক উপাদান চর্যাপদ সেটি কিন্তু কি করছেন না আবিষ্কার করছেন, এবং সেটিও কিন্তু ছিল পুঁথিমালা। এবং শ্রীকৃষ্ণ কীর্তন বাঁকুড়া জেলার একটি জায়গা থেকে, বসন্ত রঞ্জন রায়ের গোয়ালঘর থেকে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কিন্তু প্রকাশিত হচ্ছে। সেখানেও প্রাচীন বাংলা ভাষার একটা তথ্য আমরা পাই, সমৃদ্ধ তথ্য আমরা কিন্তু পাচ্ছি প্রাচীন বাংলা ভাষার ইতিহাসে। সুতরাং এই পুঁথিগুলি থেকেও কিন্তু অনেকাংশে ইতিহাস লেখা যায় বা ইতিহাস জানা যায়। এছাড়া রামায়ণ মহাভারত তো বলেছি, মহর্ষি বাল্মীকির লেখা রামায়ণ এবং মহর্ষি বেদব্যাসের লেখা মহাভারত, সেখান থেকে কিন্তু প্রাচীন যুগের, বৈদিক যুগের, বিশেষত বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমরা এই রামায়ণ মহাভারত থেকে পেয়ে থাকি। এটাও কিন্তু একটি ধর্মীয় গ্রন্থ হিসেবেই আখ্যা দেওয়া হয়ে থাকে। এছাড়াও আমরা দেখব বিভিন্ন বৈদিক ধর্ম ছাড়াও যে সমস্ত ধর্মগুলি ছিল, অর্থাৎ বৌদ্ধ এবং জৈন ধর্ম,
গুরুত্বপূর্ণভাবে প্রতিবাদী ধর্ম হিসেবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ফ্লারিশ করেছিল গাঙ্গেয় উপত্যকার মধ্যবর্তী এবং আর্যাবর্তে বা উত্তর ভারতের সুদূর উত্তর ভারতে। এবং সেখানে আমরা দেখবো যে বৈদিক ধর্মের প্রতিবাদ হিসেবে, বৈদিক ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বৈদিক ধর্মের আচার সর্বস্ব যাগযজ্ঞ উপবন যে ধর্মাচরণ, সেই ধর্মাচরণের বিরুদ্ধে প্রতিবাদী কিছু ক্ষত্রিয় রাজপুত্র তারা কিন্তু দল বেঁধে বিভিন্ন বৈদিক ধর্মের বিরুদ্ধে আন্দোলন করেছিল, যাকে আমরা প্রতিবাদী ধর্ম আন্দোলন নামে জানি। এবং এই প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং আজীবিক ধর্ম। এই বৌদ্ধ জৈন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ যেগুলি পালি ভাষায় লেখা ছিল, প্রাকৃত ভাষায় লেখা ছিল, ব্রাহ্মী খরষ্টির লিপিতে লেখা ছিল, সেই বিষয়গুলি, সেই গ্রন্থগুলি কিন্তু গুরুত্বপূর্ণভাবে বৌদ্ধ জৈন সাহিত্য সম্পর্কে বিভিন্ন তথ্য দেয়। সেই যুগের পুঙ্খানুপুঙ্খ সমৃদ্ধশালী ইতিহাস সম্পর্কে কিন্তু তথ্য আমরা জানতে পারি, সেখান থেকে কিন্তু ইতিহাস লেখা হয়। এবং তার মধ্যে আছে অঙ্গুত্তরনিকা, দীর্ঘনিকায়, জৈন সাহিত্য, ভগবতী সূত্র, এই ইত্যাদি ইত্যাদি, ত্রিপিটক, এই সমস্ত যে সাহিত্যগুলি অর্থাৎ বৌদ্ধ জৈন আর্য মঞ্জুশ্রী মূলকল্প, এই সমস্ত যে গ্রন্থগুলি, বৌদ্ধ জৈন গ্রন্থগুলি, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে সেই বৌদ্ধ জৈন ধর্ম, সেই যুগের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। সেটা জাতক সম্পর্কে, জাতকের মধ্য দিয়ে আমরা, জাতক একটি ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মগ্রন্থ, এবং জাতকের মধ্য দিয়ে আমরা জানতে পারি বুদ্ধদেবের যে জন্মকাহিনী, তার যে পূর্বজন্মের কথা, সেই বিষয় সম্পর্কে তৎকালীন সাংস্কৃতিক রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ আলোচনার জন্য এগুলি কিন্তু আমরা গুরুত্বপূর্ণভাবে জানতে পারি। এবং এছাড়াও কিন্তু স্মৃতিশাস্ত্র, গুপ্ত যুগ বা গুপ্ত উত্তর যুগে স্মৃতিশাস্ত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কি হয়েছিল না জনপ্রিয় হয়ে উঠেছিল। এই স্মৃতিশাস্ত্রগুলি কি ছিল না, এই স্মৃতিশাস্ত্রগুলি ছিল এক একটি আইন গ্রন্থ। এবং এই স্মৃতিশাস্ত্রগুলির মধ্যে ছিল মনুস্মৃতি, নারদ স্মৃতি, যজ্ঞবল্ক স্মৃতি, বৃহস্পতি স্মৃতি। এবং এই স্মৃতিশাস্ত্রগুলি সেই যুগের বিভিন্ন মুনিরা তারা কিন্তু রচনা করেছিল সমাজকে, সমাজের আইন কানুন প্রণয়ন করার জন্য। সুতরাং এগুলি থেকেও কিন্তু আমরা সেই যুগের আইন, সেই যুগের রাজকার্য সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। এগুলি গেল হচ্ছে ধর্মশাস্ত্র। এবার যদি আমরা দেখি ধর্ম নিরপেক্ষ শাস্ত্র, ধর্মশাস্ত্রের বাইরে যেগুলি ছিল সেগুলোই আমরা ধর্মনিরপেক্ষ শাস্ত্র হিসেবে জানবো। এবং এই ধর্মনিরপেক্ষ শাস্ত্রের মধ্যে আমরা সমস্ত শাস্ত্রগুলোকে পারবো। যেমন আমরা প্রথমেই বলবো যে কৌটিল্যের অর্থশাস্ত্র। এবং এই কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আমরা জানি যে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত তিনি ছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। এবং লোকশ্রুতি অনুযায়ী জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে কিন্তু তিনি বসিয়েছিলেন ধননন্দকে পরাজিত করার মধ্য দিয়ে। সুতরাং সেই অর্থশাস্ত্র থেকে কিন্তু মৌর্য যুগের পুঙ্খানুপুঙ্খ অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন এবং সাংস্কৃতিক আপামর মানুষের জীবন সম্পর্কে এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ দলিল। এছাড়া আমরা যদি দেখি কলহনের রাস্তরঙ্গিনী, এবং এই কলহনের রাস্তরঙ্গিনীতে কাশ্মীরের যে ইতিহাস, কাশ্মীরের যে একটা সর্বাঙ্গীন ইতিহাস, সেটাও কিন্তু এখানে লেখা আছে। এছাড়া আমরা যদি দেখি বিভিন্ন ধরনের যে কালিদাসের, মহাকবি কালিদাসের যে সমস্ত গ্রন্থগুলি, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রম উর্বশীয়ম, মহাকবি ভাসের স্বপ্ন বাসবদত্তা, এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও বিশাখ দত্তের মুদ্রারাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম, শূদ্রকের মিচ্ছকটিক, বিষ্ণুগুপ্তের পঞ্চতন্ত্র, কামন্দকের নীতিসার, সোমদেব সুরীর নীতিবাক্য মৃতম, পতঞ্জলির মহাভাষ্য, বীর কিরাতার্জুনিয়ম, দণ্ডির দশকুমার চরিত, এই যে বিভিন্ন সাহিত্য সেই সময়ে লেখা হয়েছিল সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে আমরা এখানে দেখতে পাই। এই সমস্ত গ্রন্থগুলি থেকে আমরা সেই সময়কার সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও এই ধর্ম নিরপেক্ষ গ্রন্থের যে উপাদান এই শাস্ত্রের ক্ষেত্রে সেই যুগের জ্ঞান বিজ্ঞান চর্চার যে সমস্ত বিভিন্ন বিজ্ঞানীরা ছিলেন তাদের যে লেখাপত্র থেকেও কিন্তু আমরা বিভিন্ন সেই সময়কার বিভিন্ন সমৃদ্ধ তথ্য জানতে পারি। যেমন চরকের চরক সংহিতা, পাণিনির অষ্টাধ্যায়ী, তারপর হচ্ছে অমর সিংহের অমর কোষ, এবং বিভিন্ন সঙ্গম সাহিত্য, দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্যের টোল কাপ্পিয়ম, বরাহ মিহিরের পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা,
বা আর্যভট্টের বিভিন্ন লেখালেখি থেকে আমরা জানতে পারি যে সেই সময়কার বিজ্ঞান বিষয়ক শূন্যের আবিষ্কার বা সূর্যের যে প্রদক্ষিণ, এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। এই বিষয়গুলি সম্পর্কে কিন্তু জ্ঞান বিজ্ঞান সেই যুগের এই বিষয়গুলি সম্পর্কে আমরা, এই ধর্মনিরপেক্ষ শাস্ত্র সম্পর্কে এই বিষয়গুলি সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। এছাড়া বিভিন্ন জীবন চরিত, এই জীবন চরিতগুলি থেকে সেই যুগের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। যেমন বাণভট্টের হর্ষচরিত, কাদম্বরী, সেখান থেকে আমরা কি জানতে পারবো? সেখান থেকে আমরা হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে জানতে পারবো এবং শশাঙ্ক সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো। এছাড়া দ্বিতীয় পুলকেশী সম্পর্কে আমরা জানতে পারবো এই বাণভট্টের হর্ষচরিত এবং কাদম্বরী এই গ্রন্থ থেকে। এছাড়া আমরা দেখব যে কল্হণের রাজতরঙ্গিনী, সেখান থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। সন্ধ্যাকর নন্দীর রামচরিত মানস এবং এই রামচরিত মানস থেকে কিন্তু পাল সেন যুগের গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক জীবন সম্পর্কে জানা যায়। বিলহনের বিক্রমাঙ্কদেব চরিত, এই সময় এই বিষয়গুলি সম্পর্কে একটা তথ্য জানা যায়। সেই যুগের বিভিন্ন গ্রন্থ থেকে বিভিন্ন রাজরাজাদের বিভিন্ন কাহিনী বা তাদের সামাজিক রাজনৈতিক যে কর্তৃত্বের কাহিনী, সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ উঠে আসে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণভাবে আমরা আবেদন করব যে এই বিষয়গুলিকে বা এই গ্রন্থগুলিকে চোখ বুঝে বিশ্বাস করাটা কিন্তু অপরাধ হয়ে যাবে। কেননা এই গ্রন্থগুলি যেহেতু এটি রাজার অধীনস্থ, তার বেতনভোগ কর্মচারী বা সভাকবির দ্বারা লিখিত এবং এক্ষেত্রে দেখা যায় বিভিন্ন অতিশয়োক্তিতে পূর্ণ। সুতরাং এগুলি কিন্তু গুরুত্বপূর্ণভাবে ইতিহাস লেখাতে সাহায্য করলেও এগুলিকেই চোখ বুঝে মেনে নেওয়া কিন্তু সম্ভব নয় বা উচিত নয়। এগুলি কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে এখান থেকে ইতিহাস রচনা করতে হয়। এছাড়াও আমরা দেখব যে বৈদেশিক সাহিত্য, অর্থাৎ বৈদেশিক সাহিত্য এবং বৈদেশিক পর্যটকদের বিবরণী। বৈদেশিক সাহিত্যের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলি আছে, বিদেশি বিভিন্ন অজানা নাবিকের পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, কোনো এক সময় কোনো এক নাবিক, তার নামহীন নাবিক ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে, এই ইতিহাস ভূগোল সম্পর্কে জেনে গেছেন। বা প্লিনির ন্যাচারাল হিস্ট্রি, টলেমির ভূগোল, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ভারতবর্ষের ইতিহাস ভূগোল সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। এছাড়াও হেরোডোটাসের দ্য হিস্টোরিয়া এই গ্রন্থ, একটি আছে সার্ভে অফ দ্য ওয়ার্ল্ড, এগুলি দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণভাবে আমরা বৈদেশিক সাহিত্য হিসেবে পরিগণিত হই এবং এই সাহিত্য থেকে ভারতবর্ষ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এবার পড়ে রইল এই বৈদেশিক পর্যটকদের বিবরণী। এই বৈদেশিক পর্যটকদের বিবরণীর মধ্য দিয়ে আমরা দেখতে পাবো সেই যুগে, প্রাচীন যুগে বিভিন্ন রাজাদের আমলে বিভিন্ন রাজার দূত এসেছিলেন এবং বিভিন্ন ভারতবর্ষের মতো জায়গায় বা ভারতবর্ষে সেই যুগের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এই যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এই যে বিশ্ববিদ্যালয়গুলি ছিল, সেখানে দেশ বিদেশ থেকে জ্ঞান চর্চা করতে বা জ্ঞান অর্জন করতে, সমৃদ্ধ হতে বিভিন্ন ছাত্ররা আসতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হিউয়েনসাং এবং ফাহিয়েন। এবং এই ফাহিয়েনের লেখা গ্রন্থ হচ্ছে ফু পু কি এবং হিউয়েনসাংয়ের লেখা গ্রন্থের নাম হচ্ছে সিউ কি। এখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভারতবর্ষের সামাজিক সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে জানা যায়। এছাড়া মেগাস্থিনিস অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আমরা দেখব যে গ্রিক দূত সেলুকাস এসেছিলেন এবং সেলুকাসের সঙ্গে কিন্তু সেলুকাসের যে অর্থাৎ আলেকজান্ডারের সেনাপতি যে সেলুকাস, তার যে সেলুকাসের যে দূত মেগাস্থিনিস, সেই মেগাস্থিনিস এখানে এসে ভারতবর্ষে এসে ইন্ডিকা নামে একটি গ্রন্থ রচনা করেন এবং সেই ইন্ডিকা হল একটি বৈদেশিক পর্যটকদের বিবরণী। এবং সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সামাজিক ইতিহাসটা, বিশেষত সামাজিক ইতিহাস, বিভিন্ন সমাজ জীবন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি। এছাড়া বিভিন্ন গ্রিক লেখক যারা আলেকজান্ডারের সঙ্গে এসেছিলেন, জাস্টিন, স্ট্রাবো, হেকটিয়াস, এনারা কিন্তু বিভিন্ন গ্রন্থ লিখে গেছেন, সেগুলি সম্পর্কে আমরা জানতে পারি। আরও মধ্যযুগে বিভিন্ন পর্যটক ভারতবর্ষে এসেছেন, ইবন বাতুতা, অল বিরুনি, কিতাবুল হিন্দ তিনি লিখেছেন, অল বিরুনি। অর্থাৎ এই বিষয়গুলি, অর্থাৎ এই পর্যটকরা ভারতবর্ষে এসেছেন, থেকেছেন, খেয়েছেন এবং ভারতবর্ষের সম্পর্কে চর্চা করে গেছেন। সেই চর্চাগুলি থেকে ঐতিহাসিকরা সেই চর্চাগুলি, সেই গ্রন্থগুলি খুঁজে বের করে সেখান থেকে কিন্তু ইতিহাস আহরণ করার চেষ্টা করেছেন। এবং এর ফলে আমরা দেখতে পাবো বা দেখতে পাচ্ছি বা দেখে চলেছি বা পড়ে চলেছি যে আমাদের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হয়েছে এই সমস্ত উপাদান এবং গ্রন্থগুলির সমন্বয়। সুতরাং আমরা বলতে পারি এই কথা যে ইতিহাসের পুনর্নির্মাণে বা পুনর্গঠনে ইতিহাসের উপাদান তথা প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদানের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই কথা অনস্বীকার্য, এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। সুতরাং এখানেই আমরা
এই সোর্সের সার্থকতা, এবং সোর্স ছাড়া কিন্তু ইতিহাস রচিত হতে পারে না। সুতরাং সোর্স হলো ইতিহাসের প্রাণ, এবং এই জন্য আমরা সোর্সকে অতি সযত্নে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার মধ্য দিয়ে ইতিহাস রচনা করার চেষ্টা করব। তাহলে ছাত্রছাত্রীরা, সোর্স সম্পর্কে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনাটি শেষ হলো। পরবর্তী বিভিন্ন আলোচনা পেতে এই পেজটিকে ফলো করে রাখুন। আজকের আলোচনা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।